আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাট্রিক্স নিয়োগ চ্যাপ্টারের কোশ্চিন ব্যাংক সলভ এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিনুল হক ফারুকী। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আসা কয়েকটা কোশ্চিন আজকে সলভ করব। তো বোর্ডে যে কোশ্চিনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে যে এক্স এর মান কত হলে বলা হয়েছে এই যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। লক্ষ্য করো, এখানে বলা হয়েছে যে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বলতে চাই যে একটা ম্যাট্রিক্স যদি ব্যতিক্রমী হয়, হ্যাঁ তোমরা শুনতে পাচ্ছ আমি আশা করি। যদি শুনতে কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টস করে জানাতে পারো। তো এখানে বলা হয়েছে যে এক্স এর মান কত হলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে ফার্স্টই বলতে চাই যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, এটার ইংরেজি টার্ম হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের প্রকারভেদে আমি তোমাদেরকে এটা দেখিয়েছিলাম। যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয়, অর্থাৎ ধরো যে একটা ম্যাট্রিক্স আছে এরকম যে 1 2, ধরো যে আছে 3 আর 6, ঠিক আছে, এই যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা নিয়ে গঠিত নির্ণায়ক যদি আমরা নির্ণয় করি তাহলে কত হবে বলো তো? 1 2 3 6। বলো তো এটার মান কত হবে? এই যে মুখ্য কর্ণ মাইনাস হচ্ছে গৌণকর্ণ, তাই না? তাহলে হচ্ছে কত হবে? 6 - 6 = 0। যেহেতু এই ম্যাট্রিক্সটা ধরে নিলাম এ ম্যাট্রিক্স নিয়ে গঠিত নির্ণায়কের মান শূন্য, তাই আমরা বলতে পারি যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এখন তোমরা আমাকে বলো তো যে কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলে সেই ম্যাট্রিক্সটার কি ব্যতিক্রমী বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে? অবশ্যই না। কেন না? কারণ হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সের ডেফিনেশনই হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ, যেটা কিনা আমরা গত ক্লাসে দেখেছিলাম। ইভেন প্রকারভেদের ক্লাসটাতেও আমি কিন্তু তোমাদেরকে এটা দেখিয়েছিলাম। আচ্ছা, তাহলে ইনভার্স ম্যাট্রিক্স কী হবে? অ্যাডজয়েন্ট ডিভাইডেড বাই ডিটারমিনেন্টে। তাহলে বলো তো এই ডিটারমিনেন্টের ভ্যালুটা যদি 0 হয়ে যায় তাহলে সামথিং ডিভাইডেড বাই কি 0, তার মানে সেটা কি আনডিফাইন্ড, অসংজ্ঞায়িত, তাই না? এখন তাহলে আমরা কি বলতে পারি যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে যেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব না। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা কেন সম্ভব হবে না? কারণ কি ডিটারমিনেন্টের মান যদি 0 হয়ে যায় তাহলে সেই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স সম্ভব হবে না। যেহেতু ডিটারমিনেন্টের মানটা 0 হয়ে গেলে বিপরীত ম্যাট্রিক্স সম্ভব হচ্ছে না, তার মানে আমরা বলতে পারি যে সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে সেই ম্যাট্রিক্স যেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট শূন্য। তো এখন ব্যতিক্রমী ম্যাট্রিক্সকে বুঝতে হলে ইনভার্স ম্যাট্রিক্সের কাছে এসে তারপরে আমাদের বুঝতে হবে বিষয়টা এটা না। এটা হচ্ছে আমাদের একটা অনুসিদ্ধান্ত যে কোনো ম্যাট্রিক্স যদি সিঙ্গুলার হয় বা ব্যতিক্রমী হয় তাহলে সেই ম্যাট্রিক্সের কি হবে? ইনভার্স ম্যাট্রিক্স সম্ভব হবে না। তাহলে বলো তো তোমাদেরকে যদি এইভাবে বলা থাকে, ধরো একটা চলক দেয়া আছে, ধরো এই কোশ্চিনটাতেই মানে ম্যাট্রিক্স যেটা ছিল আমাদের ওইটাই ধরো আছে, ধরো এটাই আছে, এখানে ধরো বলা আছে যে আলফা। তোমাকে বলা হলো যে এই এ যদি ব্যতিক্রমী হয় বা সিঙ্গুলার হয় তখন আলফার ভ্যালু কত হবে? আলফা ইজ ইকুয়ালস টু হোয়াট? আমরা এটা বের করতে পারবো না। আমরা কি বলবো? আমরা বলবো যে 1 আলফা 3 6 এটা ডিটারমিনেন্ট ইকুয়াল হচ্ছে 0। বা এখন এখান থেকে কি বলতে পারি যে 6 - 3 আলফা ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। অতএব আমরা বলতে পারি না যে 3 আলফা ইজ ইকুয়ালস টু 6, অতএব আলফার ভ্যালু হচ্ছে কত? 2। অর্থাৎ আলফার ভ্যালু যদি 2 হয়ে যায় তাহলে এই এ ম্যাট্রিক্সটা হবে কি? ব্যতিক্রমী। তাহলে বলো তো কোশ্চিনে যেই ম্যাথটা দেয়া আছে এই এক্সাম্পলে, তা এটা আমরা করতে পারবো না। এখানে কি বলেছে? x + 3 2 5x। তোমাদেরকে আমি বারবার একটা রিমাইন্ডার দিই প্রিয় শিক্ষার্থীরা যে অ্যাডমিশন টেস্টের প্রত্যেকটা কোশ্চিন 35 থেকে 40 সেকেন্ড থাকে। তাই তুমি যদি একদম কনসেপ্ট দিয়ে ম্যাথ করতে যাও প্রত্যেকটা ম্যাথ, তাহলে কিন্তু তোমার সমস্যা হবে। বেসিকটা স্ট্রং রেখে প্র্যাকটিসটা এক্সপার্টলি করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করব? চলো এই জায়গায় আমরা সলিউশনটা করে ফেলি। আমরা জাস্ট কি করব? x + x + 3 মাইনাস হচ্ছে 5 × 2, এই ভ্যালুটা কত হবে? 0। তোমার এইটা লেখারও প্রয়োজন নাই যে তুমি নির্ণয় করলা যে x + 3 5 তারপর 2x এইভাবে নির্ণয় করে তারপর এটা নির্ণয় করলে, এর দরকার নাই। সরাসরি তুমি ফার্স্ট লাইনটা করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন কত হবে বলো তো? x² প্লাস হচ্ছে 5x মাইনাস হচ্ছে 10 ইজ ইকুয়ালস টু 0। বা এখন কি এটা মিডল টার্ম করতে পারবো না? দেখো 10 আছে, তার মানে কত? 5 2 এ 10। তাহলে আমরা কি করতে পারি? x² প্লাস হচ্ছে 5x মাইনাস হচ্ছে 2x মাইনাস হচ্ছে 10 = 0। বা x যদি কমন নাও তাহলে x + 5 - 2 যদি কমন নাও কত হবে? x + 5 = 0।
বা এক্স প্লাস ফাইভ ইন্টু হচ্ছে এক্স মাইনাস টু ইকুয়াল হচ্ছে 0। অতএব আমরা বলতে পারি এক্স এর ভ্যালু -5 2। লক্ষ্য করো 2 এবং -5 কোথায় আছে, এই যে 2 এবং -5 অপশন ডিতে আছে। সো দ্যাট আমরা বলতে পারি যে অপশন ডি ইজ আওয়ার কারেক্ট আনসার। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা নির্ণয় করবা যে এইটাই আছে, ধরো এই জায়গায় দেয়া আছে -3 আর এই জায়গায় দেয়া আছে হলো, ধরো এই জায়গায় দেয়া আছে -5 আর এই জায়গায় দেয়া আছে ধরো -4। ঠিক আছে, এটা ইকুয়াল, এটা যদি ব্যতিক্রমী হয় তাহলে এক্স এর ভ্যালু কত হবে তোমরা এটা নির্ণয় করবা। ঠিক আছে, ওকে, তোমাদের একটা 1 মিনিটের আমি বিরতি দিলাম, এরপরে আমরা আরেকটা কোশ্চেন সলভ করে ফেলবো। ওকে, আমি আশা করি প্রিয় শিক্ষার্থীরা তাহলে তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের মনে রাখতে হবে কি, ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে সেই ম্যাট্রিক্স যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হচ্ছে কত, 0। এটার সাথে তোমরা যেই জিনিসটা গুলায় ফেলো সেটা হচ্ছে একক বা ইউনিট বা অভেদক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, ওইটা কিন্তু সিঙ্গুলার ম্যাট্রিক্স না। দেখো, একক বা ইউনিট বা অভেদক বা আইডেন্টিটি, ঠিক আছে, এই ম্যাট্রিক্স হচ্ছে সেই স্কেলার ম্যাট্রিক্স বা সেই কর্ণ ম্যাট্রিক্স যে কর্ণ ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান হচ্ছে 1, অর্থাৎ এই যেটা 1 0 0 0 1 0 0 0 1। তোমরা প্রকারভেদের ক্লাসটা করে নিবা, রাকিনুল হক ফারুকি ইউটিউব চ্যানেল অথবা এইচএসসি হায়ার ম্যাথ উইথ ফারুকি স্যার, এখানে গেলে ম্যাট্রিক্স ইউনিট প্লেলিস্টে তোমরা ক্লাসটা পেয়ে যাবা। একদম প্রকারভেদগুলো সবগুলোই প্রায় 24-25টা প্রকারভেদ আমি ভালো মতো আলোচনা করেছি। ওকে, তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা কত বাই কত, 3/3, 3টা সারি 3টা কলাম আছে, তাই এটাকে বলা হয় কি I3। আমরা এটাকে বলতে পারি I3। ম্যাথ করার সময় তোমাকে যদি বলা হয় যে I2, তাহলে তুমি বলবা যে দুটো সারি দুটো কলাম বিশিষ্ট আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, এরা হচ্ছে আই, এরা কিন্তু সিঙ্গুলার না। তোমরা কি করো, এই যে এককের সাথে সিঙ্গুলারের একটা সম্পর্ক সাবকনসিয়াস মাইন্ডে চিন্তা করো যে সিঙ্গুলার মানে হচ্ছে একক, বাট সিঙ্গুলার, অভেদক বা ইউনিট বা একক এটা কিন্তু আলাদা। আর ব্যতিক্রমী বা সিঙ্গুলার এটা কিন্তু আলাদা। সিঙ্গুলার থাক বা ব্যতিক্রমী থাক, তার মানে হচ্ছে যেটা ডিটারমিনেন্ট 0 হবে। আর আইডেন্টিটি কি, আইডেন্টিটি হচ্ছে সেই স্কেলার ম্যাট্রিক্স বা সেই কর্ণ ম্যাট্রিক্স যে কর্ণ ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান কি 1। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে বলো তো I2 কত হবে, I2 হচ্ছে 1 0 0 1। তাহলে তোমাকে যদি বলা হয় I1 ইকুয়াল কত, তাহলে শুধু 1, শুধু 1 হচ্ছে I1, I2 হচ্ছে এটা, I3 হচ্ছে এটা 1 0 0 0 1 0 0 0 1। বুঝতে পেরেছো? চলো আমরা আরেকটা কোশ্চেন সলভ করে ফেলি। আমাদের সেকেন্ড কোশ্চেনটা আমরা ডোমেন ম্যাথ থেকে কালেক্ট করতে চাই। আমরা হচ্ছে এই কোশ্চেনটা ডোমেন ম্যাথ থেকে লিখতে চাই। ডোমেন ম্যাথ তোমাদের সামনে যদি ডোমেন ম্যাথটা থাকে তোমরা এটা দেখতে পারো, এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এডিশন 22 নাম্বার পেজ। ঠিক আছে, এক্সাম্পল নাম্বার আমরা হচ্ছে 9 নাম্বার এক্সাম্পলকে নিতে চাই। তো এখানে আমাদের আজকে যেহেতু দ্বিতীয় নাম্বার তাই আমরা এক্সাম্পল 2 লিখছি। ওকে, আচ্ছা, এখানে বলা আছে এম একটা নির্ণায়ক দেয়া আছে 5 -3 তারপর 2, তারপর বলা আছে হচ্ছে 1 2 3, তারপরে বলা আছে হচ্ছে 3 6 9। ওকে, বলা হচ্ছে এত হলে এটা একটা ম্যাট্রিক্স দেয়া আছে, যে এই ম্যাট্রিক্স, এটা যদি ম্যাট্রিক্স হয় তাহলে ডিটারমিনেন্ট অফ এম ইজ ইকুয়ালস টু হচ্ছে কত। এই কোশ্চেনটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 17-18 সেশনে এসেছিল। হ্যাঁ, অপশনগুলো লিখে ফেলি। একটা হচ্ছে 1, বি নাম্বার অপশন হচ্ছে -1, সি নাম্বার অপশন হচ্ছে 0 আর ডি নাম্বার অপশন হচ্ছে 2। ওকে, তো এই হচ্ছে আমাদের ম্যাথটা আগে বুঝি। আমাদের একটা ম্যাট্রিক্স দেয়া আছে অ্যান্ড বলেছে যে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু কত, ডিটারমিনেন্টের ভ্যালু কত, অর্থাৎ এই ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণায়কের মান কত। চলো তো আমরা এটা লিখে ফেলি যে 5 -3 2, তারপর হচ্ছে 1 2 3, তারপর হচ্ছে 3 6 9। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বলো তো এই কোশ্চিনটা আমরা যদি নর্মালি সলভ করতে চাই
নর্মালি যদি সলভ করতে চাই যে আমরা বিস্তৃত করব কোনো একটা সারি বা কোনো একটা কলাম বরাবর বিস্তৃত করব, বিস্তৃত করা কাকে বলে? বিস্তৃত করা হচ্ছে কোনো একটা সারি বা কলাম বরাবর বিস্তৃত করা হচ্ছে প্রত্যেকটা উপাদান এবং তার সহগুণকের গুণফলের সমষ্টি, ঠিক আছে? অর্থাৎ 5 গুণন 5-এর সহগুণক প্লাস 1 গুণন 1-এর সহগুণক, তারপর হচ্ছে 3 প্লাস হচ্ছে 3 ইন্টু 3-এর সহগুণক করে যদি আমরা মান নির্ণয় করি সেটাই হবে প্রথম সারি বরাবর বিস্তৃত করা, ঠিক আছে? উল্লেখ্য যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর তুমি যদি বিস্তৃত করো মান সবসময় একই পাবা, ঠিক আছে? আমি নির্ণায়কের নিয়মাবলীর ক্লাসটা তোমাদের এখনও আপলোড করি নাই, তো আমি খুব সুন্দর মতো ওখানে দেখিয়েছি তোমাদেরকে যে নির্ণায়কের মান কিভাবে নির্ণয় করতে হয় এবং প্রত্যেকটা ক্ষেত্রেই মান আমরা কিভাবে একই পাই, ঠিক আছে? যদিও ফারুকি স্যার এই পেজটাতে তোমরা সরলরেখা এবং ম্যাট্রিক্স নির্ণায়কের একদম ফুল কোর্স ফ্রিতে পাবা, তোমাদের কোনো এখানে পেইডের কোনো ঝামেলা থাকবে না। ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টার এবং সরলরেখা চ্যাপ্টার আমি A to Z তোমাদের যে কোনো বোর্ড বই তোমরা ফলো করো না কেন ইনশাল্লাহ তোমাদের আমি প্রত্যেকটা ম্যাথ প্রত্যেকটা টাইপ এবং কেস আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? তোমরা সবাই ক্লাসগুলোর সাথে থাকো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর বিস্তৃত করলে মান নির্ণয় করতে পারবো, বাট এখানে আমাদের একটা কমন সেন্স খাটাতে হবে। হ্যাঁ, লক্ষ্য করো, আমরা যদি এখান থেকে চিন্তা করি যে এই যে তৃতীয় নাম্বার কলাম আছে অর্থাৎ এই যে C3 থেকে আমরা যদি 3 কমন নেই তাহলে কি আসবে বলো তো? আমরা যদি 3 কমন নেই তাহলে আমরা পাবো হচ্ছে 5 - 3 2 1 2 3। এরপরে আমরা 3 কমন নিয়েছি, তার মানে এখানে কত পাবো? 1 2 3। বলো তো এই কাজটা আমরা কেন করতে পারি? ম্যাট্রিক্স এবং নির্ণায়কের একটা বড় পার্থক্য হচ্ছে ম্যাট্রিক্সে যদি কোনো একটা সংখ্যা গুণ করা হয়, ধরো যে একটা ম্যাট্রিক্স আছে এরকম যে 1 2 3 4, তুমি যদি টোয়াইজে করো অর্থাৎ 2 দ্বারা যদি গুণ করো তাহলে এই মানটা এই 2 সংখ্যাটা এই 2 ডিজিটটা প্রত্যেকটা ভুক্তির সাথে প্রত্যেকটা উপাদান বা ভুক্তি যাই বলো না কেন প্রত্যেকটা উপাদানের সাথে গুণ করতে হবে। এটা হচ্ছে ম্যাট্রিক্সের নিয়ম, ঠিক আছে? তাহলে কি লিখবো আমরা? এটা ইকুয়াল টোয়াইজ ইকুয়াল 2 4 তারপর 6 তারপর হচ্ছে 8। বাট নির্ণায়ক যদি থাকে, ধরো যে নির্ণায়ক আছে এরকম যে 1 2 3 4, এখন তোমাকে বলা হলো টোয়াইজে, এর মানে কি পুরো নির্ণায়কটার সামনে তুমি 2 দিবা। এখন কিন্তু তুমি এই 2কে সবগুলোর সাথে গুণ করতে পারবা না, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সাথে গুণ করতে হবে। এখন এইটা কেন করতে হবে, এই কেনর ব্যাখ্যাটা কিন্তু আমি তোমাদের নির্ণায়কের মান নির্ণয় এবং নির্ণায়কের নিয়মাবলীর মধ্যে আলোচনা করেছি। এই ক্লাসগুলো এখন আপলোড দেওয়া হয় নাই, আর ফারুকি স্যারে খুব রিসেন্টলি এই ম্যাট্রিক্স নির্ণায়ক এবং সরলরেখার লাইভ ক্লাসগুলো চলবে, ইনশাল্লাহ সেখানে আমি ডিটেলসলি দেখাবো। তো তোমরা ইউটিউব চ্যানেল থেকে এই ক্লাসগুলো খুব রিসেন্টলি ইনশাল্লাহ পাবে, ক্লাসগুলো দেখে নিও। আমি সেই ব্যাখ্যাটাতে এখন যাচ্ছি না। নিয়ম হচ্ছে যে নির্ণায়কের সামনে যদি কোনো একটা সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটা যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সাথে গুণ করতে হবে। অর্থাৎ তুমি চাইলে এটাকে কি করতে পারো, 2টাকে প্রথম কলামের সাথে গুণ করতে পারো অথবা দ্বিতীয় কলাম অথবা প্রথম সারি অথবা দ্বিতীয় সারি। তাহলে আমরা 2টাকে যদি আমরা প্রথম সারির সাথে গুণ করি তাহলে কত হবে? 2 ইন্টু হচ্ছে 4 3 তারপরে কত হবে? 4। মানে এই 3 4 3 4 এর মতোই থাকবে, জাস্ট চেঞ্জ হয়ে যাবে প্রথম সারিটা। বুঝতে পেরেছো? তাহলে বিপরীতভাবে আমরা যদি এখান থেকে কমন নেই, মানে এই যে এই নির্ণায়কটা থেকে আমরা যদি 2কে কমন নিতে চাই তাহলে আমরা কি লিখবো বলো তো? এই 2টা সামনে আসবে, তাহলে এখানে 2। তুমি এখন কি বরাবর নিতে চাও? সারি বরাবর নিতে চাও নাকি কলাম বরাবর নিতে চাও? তুমি যে কোনোটা থেকে কমন নিতে পারবা, সমস্যা নাই। তাহলে আমি যদি প্রথম সারি থেকে কমন নিই তাহলে কত পাবো? এখানে 1 পাবো 2 পাবো তারপর 3 4 এর মতোই থাকবে, যেটা কিনা আগের মতো। তুমি যদি চাও তুমি এখান থেকে এই যে 2 নাম্বার কলাম থেকেও তুমি কমন নিতে পারবা, অর্থাৎ তুমি এটাকে এভাবেও লিখতে পারবা। তুমি চাইলে এটাকে এভাবেও লিখতে পারবা যে 2 3 এর মতো থাকছে, 2 যদি কমন নাও তাহলে এখানে পাচ্ছ 2, এখানেও পাচ্ছ 2। উভয় ক্ষেত্রে কিন্তু একই মান পাবে, ঠিক আছে? সব ক্ষেত্রে একই মান পাবে। তাহলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে কোনো একটা সংখ্যা যদি সারি বা কলামের সবার সাথে গুণ থাকে সেটাকে কমন নিয়ে আমি সামনে লিখতে পারবো, অথবা বিপরীতভাবে নির্ণায়কের সামনে যদি কোনো একটা সংখ্যা থাকে সেইটাকে আমি যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সাথে গুণ করতে পারবো। এখন প্রিয় শিক্ষার্থীরা বলো তো যে এইখানে আমরা যে আউটপুটটা পেলাম কমন নেওয়ার পর, এই জায়গায় লক্ষ্য করো তো এই যে দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম এই দুটোর মান কি একই না? একই। তাহলে আমরা বলতে পারি না সরাসরি এই মানটা হচ্ছে 0।
এখন এটা কেন জিরো হয় আমরা কিন্তু সারি কলাম অপারেশনস করে করতে পারি। লক্ষ্য করো যে এটা হচ্ছে জিরো। আচ্ছা এটা কেন জিরো হলো বা কিভাবে আসলো দেখো তো, আমরা এখান থেকে বলতে পারি না। তুমি যদি এখন এখানে সারি কলাম অ্যানালাইসিস করতা, তুমি যদি এখানে বলতা যে C2 প্রাইম ইকুয়াল হচ্ছে C2 মাইনাস C3 করে পাই, সাইড নোট ধরো দিচ্ছ, তো আমরা কি লিখবো 5 মাইনাস 3 2, তারপর এই যে 1 মাইনাস 1 তার মানে কত 0। আমরা C2 প্রাইম বলেছি মানে কি C2টাকে চেঞ্জ করবো, মানে দ্বিতীয় কলামটাকে আমরা চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? দ্বিতীয় কলাম মাইনাস তৃতীয় কলাম। তাহলে বলো তো এখানে কি 0 আসবে না? তারপরে কত আসবে 2 মাইনাস 2 তার মানে 0, তারপর 3 মাইনাস 3 মানে কি 0, তারপর 1 2 3। লক্ষ্য করো তো কোনো একটা সারি বা কোনো একটা কলামের সকল উপাদান যদি শূন্য হয় তাহলে সেই নির্ণায়কের মান কি শূন্য হয় না? এখন এইটা কেন হয় এইটার ব্যাখ্যা কিন্তু আমি এই সবগুলোর একেবারে ইন ডিটেলস তোমাদের একেবারে উপন্যাসের মতো করে আমি তোমাদের কাছে ইনশাল্লাহ প্রেজেন্ট করব। এটা নিয়ে টেনশন করার দরকার নেই। এটা আমাদের নিয়ম আছে, আমরা নিয়ম থেকে জানি, তাই আমরা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? অর্থাৎ এই মানটা আমরা 0 বলতে পারি। তো এইখান থেকে সবগুলো মানকে 0 করে আমার তারপর কি 0 বলার প্রয়োজন আছে? এমসিকিউতে যখন আসবে তুমি তখন দেখেই বুঝতে পারবা যে ও আচ্ছা এখানে 3 6 9 আছে, ভালো কথা, তাহলে আমি 3টা যদি কমন নেই সামনে তাহলে এই জায়গায় আমার কত হবে 1 2 3 হয়ে যাবে। দুটো কলাম যদি একই হয় বা দুটো সারি যদি একই হয় তাহলে সেটার মান হচ্ছে 0। তুমি এটা জাস্ট 5 সেকেন্ডের মধ্যে এই কোশ্চেনটার আনসার করতে পারবা। যেহেতু আমি ব্যাখ্যা দিচ্ছি তাই আমাকে একটু ডিটেলস ফর্মে দেখাতে হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আমি দিতে চাই, তোমরা এগুলো খাতা কলম নিয়ে প্রত্যেকটা ক্লাস করবা আশা করি। অ্যাটলিস্ট তোমাদের ফারুকি স্যারের ক্লাসগুলো তোমরা সবাই খাতা কলম নিয়ে করবা, এটাই তোমাদের কাছে চাওয়া। দেখো ধরো এম একটা নির্ণয় কেমন দেওয়া আছে যে A B C, এই জায়গায় দেয়া আছে ধরো যে 2 3 মাইনাস 4, আর এই জায়গায় দেয়া আছে হলো যে থ্রাইজ A, তারপর হচ্ছে থ্রাইজ B, তারপর হচ্ছে ধরো যে দেয়া আছে থ্রাইজ C। তাহলে এটার মান কত হবে? এটার মান কত হবে? ঠিক আছে, তোমরা এটার আনসার আমাকে কমেন্টস করে জানাবা। এরপরে চলো আমরা আরেকটা কোশ্চেন সলভ করে ফেলি। আমরা ডোমেইন ম্যাথ থেকে আরেকটা কোশ্চেন সলভ করতে চাই যেটা প্রিভিয়াস সালে এসেছে। তো এটা হচ্ছে ডোমেইন ম্যাথের 22 নাম্বার পেজে আসছে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এডিশন। চলো আমরা এটা করে ফেলি। এখানে বলা হয়েছে যে এটা ডোমেইন ম্যাথে হচ্ছে এক্সাম্পল 8-এ দেওয়া আছে, আমাদের আজকের এক্সাম্পল হচ্ছে 3, আমাদের আজকের লাস্ট এক্সাম্পল হচ্ছে এটা। আমরা যেহেতু ধারাবাহিক লাইভ করব, প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রত্যেকটা ক্লাস মানে পেজে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো তোমরা পাবে কি বেসিক ক্লাস, অর্থাৎ ম্যাট্রিক্স নির্ণায়ক লেকচার 1 লেকচার 2 লেকচার 3 লেকচার 5 এইভাবে করে একদম বেসিক ক্লাস পাবে, ঠিক আছে? এই বেসিক ক্লাসগুলো তোমাদের এইচএসসি অ্যাডমিশন এবং মানে যে স্টেজে তুমি থাকো না কেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবার জন্যই প্রযোজ্য। আর প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চিন ব্যাংক সলভ এপিসোড, এখন এই কোশ্চিন ব্যাংক সলভ এপিসোডের মধ্যে ভার্সিটি কোশ্চিন ব্যাংক থাকতে পারে, সেখানে ইঞ্জিনিয়ারিং কোশ্চিন ব্যাংক থাকতে পারে, এইচএসসি প্রিভিয়াস সালে আসা এমসিকিউ সিকিউ কোশ্চিন থাকতে পারে। এটা একদম র্যান্ডম সিকোয়েন্স ওয়াইজ চলবে, পর্ব 1 পর্ব 2 পর্ব 3 পর্ব 4 একদম ধারাবাহিকভাবে চলবে। এটা 100 150 200-তে গিয়ে ঠেকতে পারে, ঠিক আছে? তো তার মানে কি প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি দুইটা ক্লাস পাবে, একটা হচ্ছে বেসিক ক্যাটাগরির ক্লাস, আরেকটা হচ্ছে কোশ্চিন ব্যাংক সলভ ক্যাটাগরি ক্লাস। আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে কোশ্চিন ব্যাংক সলভ ক্যাটাগরি ক্লাস, ঠিক আছে? সম্ভবত আজকে তোমাদের পর্ব 7 অথবা 8 নাম্বার ক্লাস চলতেছে। তো যেহেতু ধারাবাহিক করবো তাই আমরা লাইভ ক্লাসগুলো খুব বেশি লেন্দি করার আর কি কিভাবে করা না যায় সেই চেষ্টায় থাকবো, ঠিক আছে? আর বেসিক ক্লাস তো নর্মালি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা তো হয়েই যাবে। ওকে, এখানে বলা হয়েছে যে এম একটা ম্যাট্রিক্স যার আকার হচ্ছে এম ম্যাট্রিক্সের আকার আকার হচ্ছে 4/3, ঠিক আছে? এটা হচ্ছে 4/3। এরপরে বলা হয়েছে এন ম্যাট্রিক্সের আকার হচ্ছে 3/5, ঠিক আছে? এরপরে বলা হচ্ছে যে এম এন এর আকার কত, যদি এত হয়, এত হলে এম এন এর আকার কত, এর আকার কত, বুঝতে পেরেছ? এটা জাহাঙ্গীরনগর 17-18 সেশনে এসেছিল, জাহাঙ্গীরনগর 17-18 সেশনে এসেছিল। প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এমসিকিউর অপশনগুলো দিতে চাই। 4/4, তারপর হচ্ছে 4/5, সি নম্বর অপশনে আছে হচ্ছে 3/5, ডি নম্বর অপশনে আছে হচ্ছে 3/4। চলো আমরা এটা সলভ করে ফেলি। লক্ষ্য করো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কোশ্চিন ব্যাংক সলভ করতে গেলে তোমরা একটা বিষয় খেয়াল করবা যে 5 6 7টা কোশ্চিন আছে কোশ্চিন ব্যাংকে, ঠিক আছে? এটার কারণটা কি? জাহাঙ্গীরনগরে আসলে শিফট ওয়াইজ পরীক্ষা হয়, যেহেতু প্রত্যেকটা পরীক্ষায় জাহাঙ্গীরনগরে ভার্সিটি ক্যাম্পাসই হয়। তো এই কারণে আসলে হয় কি
ধরো সকালের শিফটে পুরা ভার্সিটিতে তোমার সিট ক্যাপাবিলিটি আছে যে একসাথে ধরো 10,000 বা 15,000 পরীক্ষা দিতে পারবে স্টুডেন্ট। এখন পরীক্ষার্থী তো তোমরা আছো ধরো যে 70-80,000, এই ইউনিটের কথা বলছি। তো এই ক্ষেত্রে আসলে প্রবলেমটা কিভাবে সলভ করা যায়, এই জন্য করা হয় কি শিফট করা হয়, এ ইউনিট এ শিফট, বি শিফট, সি শিফট। তো এই জায়গায় হয় কি কোশ্চিনগুলো প্যারালাল থাকে, অনেক সময় চেঞ্জ থাকে, ডিজিট চেঞ্জ থাকে, বাট মানে একেবারে কোশ্চিন সেম। ধরো হিস্টেরিসিস লুপ থেকে কোশ্চিন আসছে বা সরলরেখা থেকে কোশ্চিন আসছে, একটা রেখা সমান্তরাল রেখা কোশ্চিন আসছে, ওই সমান্তরাল টাইপ থাকবে না, ওখানে হয়তো আরেকটা শিফটে হয়তো লম্ব টাইপটা থাকবে, এরকম প্যারালাল থাকে, অনেক সময় সেম থাকে, ডিজিট চেঞ্জ থাকে। তো এই কারণে কোশ্চিনগুলো আসলে চেঞ্জ হয়ে যায়। তো বিভিন্ন শিফটে ধরো 6টা শিফটে পরীক্ষা হয়েছে, এখন 6টা কোশ্চিন তো দিতে হবে সরলরেখা থেকে, এই কারণে কোশ্চিনগুলো চ্যাপ্টারে বেড়ে যায়, বুঝতে পেরেছো? যাই হোক, ওগুলো নিয়ে আমি আলাদা কোনোদিন ক্লাস মানে কথা বলবো তোমাদের সাথে, অ্যাডমিশন টিপস অ্যান্ড ট্রিক্স স্ট্র্যাটেজি। চলো আমরা আমাদের সলিউশনে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বেসিক ক্লাসে আমি বলেছিলাম যে গুণনের যোগ্যতায় যে ক্লাসটা আছে সেখানে বলেছিলাম যে কোনো একটা ম্যাট্রিক্স যদি m/n মাত্রার হয়, এ একটা ম্যাট্রিক্স, এবং বি আর একটা ম্যাট্রিক্স যদি n/l মাত্রার হয়, তাহলেই তাদের মধ্যে গুণন সম্ভব। অর্থাৎ তখনই আমরা কেবলমাত্র গুণন করতে পারবো n/n, n/l। এটা কেন হয়, এই কেনর ব্যাখ্যাটা কিন্তু আমি সেই ক্লাসে দিয়েছিলাম, একদম বেসিক ক্লাসে। তো আমরা এখন ব্যাখ্যাতে যাচ্ছি না, আমরা জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করব। এটা আসলে সূত্র না, এটা হচ্ছে একটা নিয়ম। আমরা এই নিয়মটা যদি না মানি তাহলে আমরা গুণন করতেই পারবো না, গুণনে গেলে আমাদের বিপদের সম্মুখীন হইতে হবে। আমরা মানে কোনো একটা নির্দিষ্ট উপাদানের সাথে কার গুণ করব সেই উপাদানটা খুঁজেই পাবো না, কম বেশি হয়ে যাবে, ঠিক আছে? তো ওটা আমি বেসিক ক্লাসে দেখাবো। নিয়মটা হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হতে হবে। বলো তো কোনো একটা ম্যাট্রিক্স যদি m/n মাত্রার হয়, তাহলে আমরা কি জানি যে m সংখ্যক সারি এবং n সংখ্যক কলাম আছে ডেফিনেটলি। আর বি ম্যাট্রিক্সটাতে কতটা আছে, n সংখ্যক সারি, l সংখ্যক কলাম আছে। তাহলে বলো তো এ এবং বি যদি m/n এবং n/l মাত্রার হয়, তাহলেই যদি তাদের গুণন সম্ভব হয়, তাহলে পাশাপাশি লিখলে কি হবে, এই n এবং এই n এর মধ্যে কি ম্যাচ আসছে না, ম্যাচিং আসছে না, এই nটা কাটা যাবে। আমরা যে আউটপুট ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সের মান হবে প্রান্তিক মান দুটোর সমান, অর্থাৎ m/l মাত্রার। বুঝতে পেরেছো? তাহলে বলো তো এখানে আমাদের কি একই থাকতে হচ্ছে, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হতে হবে। তাহলে বলো তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ম্যাথে m এর মান কত দেওয়া আছে, mn আমরা পাশাপাশি লিখলাম, আমাদেরকে তো বের করতে বলছে mn, তাই না? আচ্ছা ফাইন, তাহলে m এর মাত্রা কত দেওয়া আছে, 4/3, তাই না? আচ্ছা, এরপরে n এর মাত্রা কত দেওয়া আছে, 3/5। বলো তো এখানে কি ম্যাচিং আছে না, মানে একই আছে না? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান আছে না? সমান আছে, তার মানে কি তাদের গুণন সম্ভব হবে, ঠিক আছে? এখন তাহলে গুণনের আউটপুটটা কি হবে, এই যে প্রান্তিক মান দুটো, তাই না? অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম হবে আউটপুট যে ম্যাট্রিক্সটা পাবো সেইটার মাত্রা, ঠিক আছে? তাহলে আমরা এখানে কত পাবো, 4/5 মাত্রা। তার মানে mn করার পরে, অর্থাৎ m এবং n গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সের 4টা সারি 5টা কলাম, সবসময় সারিকে আগে লেখা হয়, অ্যান্ড এটাকে বলা হয় 4/5, ঠিক আছে? তাহলে কি 4টা সারি 5টা কলাম পাবো। অপশনে কোথায় আছে 4-5, এই যে খুঁজে বের করো 4-5, বি নাম্বার। তার মানে বি নাম্বার অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আমি তোমাদের কনসেপ্ট বললাম তাই সময় বেশি লাগলো। তোমরা যদি এটাকে একদম সরাসরি এইটুকুন সলভ যদি করতে চাও, কতক্ষণ সময় লাগবে বলো তো? 4 থেকে 5 সেকেন্ড ম্যাক্সিমাম। বুঝতে পেরেছো? তো আমি তোমাদের যত সহজ এমসিকিউই সামনে আসুক না কেন, আমি চেষ্টা করে যাব তোমাদেরকে সেই এমসিকিউটার বেসিকটা ক্লিয়ার করে দিতে। কারণ কি, 1000 ম্যাথ করার চেয়ে তুমি যদি ওই 1000 ম্যাথকে টাইপকরণ করতে পারো, 10টা টাইপের মধ্যে আবদ্ধ করে তুমি যদি ওই টাইপগুলা ভালো মতো বুঝো, একদম কনসেপ্টটা ভালো মতো বুঝে, কেসগুলো ভালো মতো বুঝে তুমি যদি 2টা করে ম্যাথ প্র্যাকটিস করো, তাহলে ওই 1000 ম্যাথ করার সমান কিন্তু হয়ে যাবে। বাট তুমি কোনো কনসেপ্ট বোঝো না, কোনো বেসিক নাই, কোনো অ্যালগোরিদম নাই, ওই চ্যাপ্টারটা ফর্মুলাকরণ করা নাই, তুমি অজস্র ম্যাথ যদি করো, শত শত ম্যাথ যদি করো, তারপর তোমার ওই চ্যাপ্টারের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে না। ডোমেইন ম্যাথ বইটা তোমাদের যদি সাথে থাকে, তোমরা দেখবা একটা বিষয় খেয়াল করে, যে প্রত্যেকটা চ্যাপ্টার 4টা পার্টে বিভক্ত। ফার্স্ট হচ্ছে কনসেপ্ট অফ দিস চ্যাপ্টার, সেকেন্ড পার্টটা হচ্ছে প্রবলেম সলভিং পার্ট, তারপরেরটা হচ্ছে প্রিভিয়াস সাল কোশ্চিন সলভ, তারপর হচ্ছে এক্সারসাইজ পার্ট। এই যে কনসেপ্ট অফ দিস চ্যাপ্টার, এটা আসলে থাকার কি দরকার? এটা থাকার দরকার হচ্ছে একদম যারা তোমরা বিগিনিং স্টেজে আসো, বা ধরো ওই চ্যাপ্টারটার কোনো একটা টাইপ, কোনো একটা কেস তোমার ভালো মতো কনসেপ্ট তুমি জানো না, ওইটা তুমি কনসেপ্ট অফ দিস চ্যাপ্টারে পাবে। মানে ওই চ্যাপ্টার পড়তে যে বেসিকটা প্রয়োজন সেটা ওখানে দেওয়া আছে। অ্যান্ড সেকেন্ড পার্টটা হচ্ছে
প্রবলেম সলভ। এই প্রবলেম সলভে খেয়াল করে দেখবা প্রত্যেকটা নাম ফর্মুলা ওয়াইজ দেওয়া আছে, ফর্মুলা 1, ফর্মুলা 2, ফর্মুলা 3, অ্যান্ড প্রত্যেকটা ফর্মুলার পরেই কিন্তু টেকনিক, ফর্মুলার পরেই টেকনিক। তো এটা কেন করা হয়েছে? এটা করা হয়েছে যে প্রবলেমগুলোকে একদম টাইপকরণ করা হয়েছে। ফর্মুলা মানে অ্যাজ লাইক টাইপ, একটা টাইপের ভিতর ঢুকলা মানে একটা ডিস্ট্রিক্টের ভিতর তুমি ঢুকে গেলা, এরকম। তো তোমরা বইটা সংগ্রহ করে নিতে পারো। আসলে বইয়ের আমি তোমাদেরকে প্রমোশন করছি বা প্রচারণা করছি এরকমটা ভাবো না, তোমাদের মানে সুবিধার জন্য, তোমাদের বেটারমেন্টের জন্য, প্রফেশনালি জায়গা থেকে যা বলার আমাকে তাই বলতে হবে, ঠিক আছে? বোর্ড বই তুমি যে কোনোটা ফলো করতে পারো, কোনো সমস্যা নেই, বাট সাপ্লিমেন্ট বই পাশাপাশি একটা রাখার চেষ্টা করবা ওই চ্যাপ্টার পড়ার পরে, যাতে করে কোশ্চিন ব্যাংক তুমি সলভ করতে পারো, ঠিক আছে? এই ক্ষেত্রে তোমার সবচেয়ে বেস্ট যে সলিউশনটা হবে সেটা হচ্ছে ডোমেইন ম্যাথ বই। একদম দীর্ঘদিন যাবত এই বইটার কাজ করা হয়েছে, তোমরা জাস্ট সংগ্রহে রাখতে পারো। আচ্ছা, তাহলে আমরা 3 নাম্বার এক্সাম্পলটা দেখে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, এই কোশ্চিনটায় ধরো যে এরকম আছে, এই কোশ্চিনটা তোমাকে যদি এরকম বলা থাকতো যে এন এম কত, ধরো এই জায়গায় এম এন না থেকে বলা হলো যে এন এম কত, এন এম এর মাত্রা কত, আকার বা মাত্রা যেটাই থাক না কেন, তাহলে তখন কি হইতো বলো তো? আমরা কি এন এম লিখতাম, লিখার পর এখন এন এর মাত্রা কত আছে 3/5 ইন্টু কত লিখবো, এম এর মাত্রা, এম এর মাত্রা কত আছে 4/3, তাহলে এখানে কত হইতো 4/3। এখন বলো তো এটার কি গুণন সম্ভব আদৌ হবে? দেখো তো প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি একই সমান আছে? নাই, কারণ কি এই জায়গায় 5 আছে, এই জায়গায় 4 আছে, তার মানে কি গুণনই সম্ভব হবে না। অর্থাৎ এখানে যদি একটা অপশন থাকতো এই ক্ষেত্রে যে নান বা কোনোটি নয়, তখন কিন্তু আমাদের ই নাম্বার অপশন দাগাতে হতো। আর এটা যদি রিটেনে আসে তাহলে এটার আনসার কি হবে যে কোনোটি নয় বা গুণন সম্ভব না, ঠিক আছে? গুণন সম্ভব না, গুণন সম্ভব না, ঠিক আছে? কারণ কি? কারণ গুণনের কন্ডিশন এটা মেনটেন করে না। তো এই হচ্ছে আমাদের আজকের সংক্ষিপ্ত লাইফ। তোমাদেরকে আমি এই কোশ্চিনটারই একটা হোমওয়ার্ক দিতে চাই, একটা এইচডাব্লিউ দিতে চাই। এইচডাব্লিউটা তোমরা করে ফেলো। ধরো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3/2 মাত্রার, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2/3 মাত্রার, সি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3/3 মাত্রার, এবং ধরো ডি আরেকটা ম্যাট্রিক্স যে আছে 3/4 মাত্রার। তোমরা আমাকে বলবা যে এ ডি কত, এ ডি ইকুয়াল কত। 2 নম্বরে বলবা যে সিডি ইকুয়াল কত, ঠিক আছে? এবং 3 নম্বরে বলবা যে বিসি ইকুয়াল কত, বিসি ইকুয়াল কত। অর্থাৎ এডি ইকুয়াল কত, সিডি ইকুয়াল কত, বিসি ইকুয়াল কত, যেখানে এ হচ্ছে 3/2 মাত্রার, বি হচ্ছে 2/3 মাত্রার, সি হচ্ছে 3/3 মাত্রার এবং ডি হচ্ছে 3/4 মাত্রার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।